উপেক্ষা বিনোদিনীর কাছে নতুন কিছু ছিল না, তবে বাংলার রঙ্গমঞ্চে তিনি যে উপেক্ষিত ছিলেন এটা কিন্তু বলা যাবে না। বাংলার রঙ্গমঞ্চ তার প্রতিভা নিংড়ে নিয়েছিল, আর বিনোদিনীও নিজের সবটুকু উজাড় করে দিয়ে উঠেছিলেন সে যুগের শ্রেষ্ঠ অভিনেত্রী। ব্রিটিশদের ভাষায় ফ্লাওয়ার অফ দ্য নেটিভ স্টেজ, মুন অফ দ্য স্টার কোম্পানি, গ্রেট ন্যাশনাল থিয়েটারে জীবনের দ্বিতীয় নাটকেই তিনি পেয়েছিলেন নায়িকার চরিত্র। মাত্র 12 বছর বয়স তখন। বালিকা বিনোদকে যুবতী হেমলতা সাজাতে সাজঘরে মেকআপ আর্টিস্টদের রীতিমতো হিমশিম খেতে হয়েছিল। 1877 সালে 14 বছর বয়সের বিনোদিনী যখন ন্যাশনাল থিয়েটারে গিরিশ ঘোষের হাতে এসে পড়েছেন, তার আগেই গ্রেট ন্যাশনাল থিয়েটারে দীনবন্ধু মিত্রের সধবার একাদশী ও নীল দর্পণ, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সরোজিনী সহ 9টি নাটকে, আর বেঙ্গল থিয়েটারে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী, মৃণালিনী, কপালকুণ্ডল আশ্রিত হেভি ওয়েট সব নাটকের প্রধান নারী চরিত্রগুলো অভিনয় করা হয়ে গিয়েছে তার। গিরিশের কাছে বিনোদীর অভিনয় শিক্ষার দিগন্ত খুলে গিয়েছিল, বড় সত্য। কিন্তু পিতৃ পরিচয়হীন, প্রাতিষ্ঠানিক পড়াশোনা না জানা এক নাবালিকা মধুসূদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্রের মতো ধ্রুপদী লেখকদের সৃষ্টিকে 19 শতকের কলকাতার সাধারণ রঙ্গালয়ে দাপিয়ে দাপিয়ে পরিবেশন করেছেন এবং ব্রিটিশদেরও মনোরঞ্জন করেছিলেন। এও মনে রাখার মতো। প্রতিভা তো বটেই, আত্মবিশ্বাস কিছু কম ছিল না এই মেয়ের। বইপত্র আছেই, তবুও 19 শতকের কলকাতার অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রীকে নিয়ে বলবো বলেই ভাবলাম পুরনো কিছু সিনেমা, যাত্রা, নাটক বা থিয়েটার বা বিনোদন মাধ্যম মেগা সিরিয়ালের উপস্থাপিত বিনোদিনীকে একবার একটু দেখে নেওয়া যাক। 1994 সালে পরিচালক দীনেন গুপ্ত একটি বাংলা সিনেমা বানিয়েছিলেন নটি বিনোদিনী। নাম ভূমিকায় অভিনয় করেছিলেন দেবশ্রী রায়। গায়িকা নায়িকার জীবন নিয়ে তৈরি ছবিতে গানে ভরা থাকবেই, এই তো স্বাভাবিক। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন জটিলেশ্বর মুখোপাধ্যায়। ছবি শুরু হয়েছিল গঙ্গাবাইয়ের কাছে বালিকা বিনোদিনীর গান শেখার দৃশ্য দিয়ে। সেই গঙ্গাবাই যিনি বিনোদিনীর কথায় পরে স্টার থিয়েটারে একজন প্রসিদ্ধ গায়িকা হয়েছিলেন। ভাবা যায়, ভাড়া থাকতেন বিনোদিনীরই কর্নওয়াল স্ট্রিটের বাড়ির একতলার একটি ঘরে। গঙ্গাবাইয়ের সঙ্গে গোলাপ ফুল অর্থাৎ সই পাতিয়েছিলেন বিনোদিনী। তার কাছেই বিনোদিনীর গানে নাড়া বাঁধা। তারও বেশি গুরুত্বপূর্ণ যা, এই গঙ্গাবাইয়ের ঘরে গান শুনতে আসা দুই ভদ্রলোক পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় ও ব্রজনাথ সেটের সূত্রে গ্রেট ন্যাশনাল থিয়েটারে 10 টাকা বেতনে যোগ দিয়ে অভিনয় জীবনের সূচনা বিনোদিনীর। তৎকালীন আমলে 10 টাকা বেতন 2.5 ঘন্টার সিনেমায় তারা যথেষ্টই থাকে। গান গাইতে গাইতেই বালিকা বিনোদিনী তরুণী হয়ে যান, এসে পড়েন গিরিশ ঘোষের কাছে জীবনের বিস্তর দুঃখ, গ্লানি ইত্যাদি নিয়ে। এবার আসছে রামকমল মুখোপাধ্যায়ের বিনোদিনী, একটি নটির উপাখ্যান যেটি রুক্মিণী মিত্র স্বয়ং অভিনয় করছেন। এছাড়াও আমরা অতীতেও দেখেছি, যদি যাত্রায় আমরা দেখি তাহলে বীণা দাশগুপ্ত বা তাপসী রায়চৌধুরী অভিনীত যাত্রাপালা নটি বিনোদিনীও এখন ইউটিউবের সৌজন্যে সহজলভ্য। বিনোদনের জীবনে ওঠাপড়া বা টানাপোড়েন সেখানেও মোটের উপরে সরলীকৃত। মাধ্যমটা যাত্রা বলেই কিছু অংশে আবেগের তারটা তার শব্দকে টেনে ধরে রাখা, কেননা স্থালিভেনস্কির ফর্মুলাই তাই ছিল। কিছু অংশ ছায়া ছায়া বা অপ্রয়োজনীয় বিবেচনায় বর্জিত। কথা হচ্ছে, সাধারণ মানুষ এই বিনোদন মাধ্যমের বিনোদিনীকেই দেখবেন, শুনবেন বেশি, আর তাতে আসল মানুষটা, আসল ঐতিহাসিক মানুষটা হারিয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায় না? সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় যদি কেউ নটি বিনোদিনীর আত্মজীবনী আমার কথা পড়ে। স্বয়ং নটি বিনোদিনীর আত্মকথা গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল আজ থেকে প্রায় 112 বছর আগে, বাংলার 1319 সনে। মনে রাখতে হবে, বিনোদিনী তখন রঙ্গমঞ্চ থেকে বহু দূরে,
নাটক থিয়েটার ছেড়েছেন সেও হয়ে গিয়েছে তৎকালীন সময়ে 25-26 বছর। এটাই যে বিনোদিনীর প্রথম লেখা তা কিন্তু নয়। তার 2 বছর আগেই অমরেন্দ্রনাথ দত্তের নাট্যমন্দির পত্রিকায় বিনোদিনীর আত্মকথা লেখা শুরু হয়েছিল। তখন তার নাম ছিল অভিনেত্রীর আত্মকথা। অসম্পূর্ণ ছিল লেখাটি। তারও অনেক আগে থেকেই বিনোদিনী কবিতা লিখতেন। গিরিশ ঘোষ সম্পাদিত সৌরভ পত্রিকায় 1895 সালে বিনোদিনীর 3টে কবিতা আর এক অভিনেত্রী তারা সুন্দরী 2টো কবিতা ছাপিয়েছিলেন। উদ্বোধন পত্রিকায় তারা সুন্দরী লিখেছিলেন বিনোদিনী তাকে প্রথম নাট্যশালায় নিয়ে যান, এমনকি বেলুর মঠেও তার প্রথম যাওয়া বিনোদিনীর সঙ্গে। আমার কথা প্রকাশের ঢের আগেই বিনোদিনীর দুটো কবিতার বই বেরিয়ে গিয়েছে, বাসনা আর কনক ও নলিনী। প্রথমটায় 41টি কবিতা এবং দ্বিতীয়টায় আরো এক ধাপ এগিয়ে নিজের অস্তিত্ব জাহির করেছে কাহিনী, কাব্য বা কাব্য উপন্যাস পরিচয়। বারাঙ্গনার নটির এই লেখক সত্তা কজন বাঙালির জানা বলুন তো? গিরিশচন্দ্রের কাছে লেখাপড়া চেয়েও বেশি একটা জিনিস শিখেছিলেন তিনি, কল্পনা। কল্পনা করতে পারার ক্ষমতা, সেটা গিরিশচন্দ্র ঘোষ তার মনের ভেতর যেন ইনজেক্ট করে দিয়েছিলেন। সে তো মানুষ মাত্রেরই কল্পনা থাকে, কিন্তু তাকেও যে শেখা যায়, চরিত্র দেওয়া যায়। রোজ রাতের অভিনয় মঞ্চে যেমন, তেমনি কবিতার ছন্দে অলঙ্কারে তার অনুপম দৃষ্টান্তের নামই ছিল নটি বিনোদিনী দাসী। 19 শতকেরই আর এক সৃষ্টি রাসসুন্দরী দাসীর আমার জীবন নিয়ে যত চর্চার সন্দর্ভ, তার সিকি ভাগও বিনোদিনীর আত্মকথা ও কবিতা নিয়ে হয় কি? বিনোদিনীর আত্মকথায় গল্পের ছড়াছড়ি, অ্যাকচুয়ালি গল্প নয়, সত্য বাস্তব, যেটা হয়তো বর্তমান যুগের পরিচালকরা মেলে ধরার চেষ্টা করছেন বারবার। সেই আত্মকথা পড়লে মনে হয় এই বায়োপিকের যুগে তাকে নিয়ে কেন আগেই এই নটি বিনোদিনীর মতন বা বিনোদিনী নটির উপাখ্যানের মতন ম্যাগনাম অপাসের ছবির চিন্তা ভাবনা করা হলো না, বা এই ম্যাগনাম অপাসটাও কতটা তার জীবনকে আখ্যায়িত করতে পারছে। এই ঘটনাগুলি কম বেশি সাজিয়ে নিলে একটা জম্পেশ চিত্রনাট্য হয়ে যেত, কিন্তু অনেক আগে এমন ভাবে লিখেছিলেন বিনোদিনী, কিন্তু তখনকার পরিচালকরা এটা দেখতেই পায়নি। এক একটা দৃশ্য মাই শর্ট ডিভিশনের চোখের সামনে ফুটে উঠছিল। সেকালের বাগবাজারের রসিক নিয়োগীর ঘাটের চাঁদনির উপরে বিরাট এক বাড়ির দোতলায় গ্রেট ন্যাশনাল থিয়েটারের রিহার্সাল ঘর, একেবারে গঙ্গার উপরে বাড়ি ও বারান্দা, নিচে গঙ্গার বড় বাঁধান ঘাট, 2 ধারে অন্তিম পথ যাত্রীদের বিশ্রাম ঘর। লিখেছিলেন বিনোদিনী। ছোট্ট মেয়ে রিহার্সাল দেবে কি বারান্দায় ছুটোছুটি করে খেলে, পরনের জামা একটা বই, 2টো নেই দেখে সিনিয়র অভিনেত্রী রাজকুমারী তাকে ছিট কাপড়ের হাত কাটা জামা বানিয়ে দিয়েছিলেন। সেই জামা পেয়ে কি আনন্দ ছিল। শত্রু সংহার নাটকে বিনোদিনী ভুল করে তার আত্মকথায় লিখেছিলেন বেনি সংহার। সেই শত্রু সংহার নাটকে দ্রৌপদীর সখীর চরিত্রে জীবনে প্রথম মঞ্চে নামার অভিজ্ঞতাও লিখেছিলেন সেখানে মুন্সিয়ানার সাথে। সমস্ত শরীর ঘরমাক্ত হইয়া উঠিল, বুকের ভিতর গুড় গুড় করিতে লাগিল, পা দুটিও থরথর করিয়া কাঁপিয়া উঠিল। মনে মনে ভগবানকে স্মরণ করে মঞ্চে গিয়ে যে কটি ডায়লগ ছিল বলে এলেন। দর্শকেরা অভিনয় দেখে হাততালি দিয়েছিলেন, কিন্তু এই মেয়ে তারও অর্থ জানে না। বড়রা বুঝিয়ে দিলেন অভিনয় সফল হলে দর্শকরা আনন্দে করতালি দেন। কলসো পেলে আজকের নাটক দলগুলো শহরের বাইরে কেন, দেশের বাইরেও চলে যায়, বাংলার বাইরেও অভিনয় করে। গ্রেট ন্যাশনাল থিয়েটার 1875 সালে মার্চে বেরিয়েছিলেন ইউরোপে বা পশ্চিম দেশে। বিনোদিনীর সঙ্গে তার মাও গেলেন, বিভিন্ন জায়গায় ঘুরলেন, লাহোর, দিল্লি, লখনৌ, বৃন্দাবন, কত জায়গায় কত ঘটনা। লাহোরে কয়েকদিন ধরে অনেক নাটকের অভিনয় হলো। সতী কি কলঙ্কিনী, নবীন তপস্বিনী, সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়া। এই লাহোরে গোলাপ সিংহ নামে এক বড় বড় জমিদার ধরা পড়লেন। বিনোদিনীকে তার চাই, বিয়ে করবে, যত টাকা লাগে দেবেন। কোনো মতে অভিনয় শেষে গোটা দল সেখান থেকে কেটে পড়ল।
লখনৌয়ের নীল দর্পণ নাটক আরো এক কাণ্ড। মঞ্চে নাটকের চরিত্র রোগাজে সাহেব চড়াও হবে ক্ষেত্রমণির ওপরে। তখন তোরাব দরজা ভেঙে ঘরে ঢুকে সাহেবকে মারবে। এমন সপ্রাণ স্বাভাবিক অভিনয় দুর্বৃত্ত রোগ সাহেবকে নেটিভ তোরপ মারছে দেখে দর্শক আসনে সাহেবদের মধ্যে হৈ হৈ পড়ে গেল। একজন তো মঞ্চে উঠে তোরাব রূপী অভিনেতাকে দুঘাপ বসিয়ে দেয় আর কি। ফল নাটক বন্ধ। কলা কুষ্টালে সব বেঁধে ছেদে নিয়ে ধাঁ সকাল হতেই টাটা লখনৌ। দিল্লিতে হলো আরেক সমস্যা। মুসলমান প্রধান শহর দেখে বিনোদিনীর মা ভয়ে জড়সড়। তার উপরে এখানকার ব্যবস্থাপত্র সব আলাদা। ভিসিওলারা জলে স্নানের ব্যবস্থা, মা কিছুতেই তাতে স্নান করবেন না, কুয়োর জল তুলে দিতে তবে রক্ষে। গরুর গাড়ি চেপে কুতুব মিনার দেখতে গেছেন সবাই, হঠাৎ থেকে একটা বাঘ লাফিয়ে পড়লো। অবশ্য গরুটাকে তাক করতে পারেনি, বাবার চেঁচামেচিতে ভাগলবা। বৃন্দাবনে দলের 40 সদস্যের জল খাবারের ঘরে গুছিয়ে রেখে বড়রা সভায় গেলেন মন্দির দর্শনে। ঘরে একা বিনোদিনী। জানলায় কোত্থেকে একটা বাঁদর এসে হাজির। তাকে একটু খাবার দিতেই একটা দুটো করে একসময় জানলা, ছাদ, বারান্দা সব বাঁদরময় হয়ে উঠল। মেয়ে ভয় এতটুকু দলের জন্য রাখা খাবার বাঁদরদের দিয়ে দিল। যদি খাবার পেয়ে বিদে হয়, পরে সবাই ফিরে লাঠি দিয়ে ধাওয়া করে বাঁদর তাড়ায় আর কি। বেঙ্গল থিয়েটারের হয়ে একবার সবাই যাচ্ছেন জঙ্গলে, পথে বেরোতে হবে হাতির পিঠে বা গরুর গাড়িতে। হাতি চড়ার রোমাঞ্চ নিতে বিনোদিনী গরুর গাড়ির যাত্রীদের বিদায় দিলেন। তারা এগিয়ে গেল। কিছু দূর যেতে বনপথ শুরু হলো। দুপাশে বুক সমান বন, নিচে জলা জঙ্গল। সন্ধে পেরোতে তুমুল ঝড় বৃষ্টি। হাতি নিয়ে এসে ফেললো বেদ বনে। রোমাঞ্চ তখন আতঙ্ক, চোখের জল আর বৃষ্টির জলের নাজেহাল দশা। কোনো মতে গন্তব্যে পৌঁছতেই ম্যানেজার বাবু আগুন জ্বালিয়ে নিজে হাতে কিশোরী অভিনেত্রীটির গায়ে সেক দিলেন। বিনোদিনীর আমার কথা শুধু নিজের কথা নয়, থিয়েটারের কথা। এক দলে একসঙ্গে খেয়ে পড়ে অভিনয় করে বাঁচা শিল্পী জগতের জীবন চিত্র। এখানে দলের বড় অভিনেত্রী দিদি রেগে গিয়ে ছোটকে যেমন 2 চড় কষিয়ে দেন, আবার ভিন্ন শহরে পয়সার অভাবে একজন কিছু কিনতে পারছে না দেখে অন্য অভিনেতা বা অভিনেত্রী সেটাকে কিনে দেন। এখানে নবাবপুত্রী আয়েশার ভূমিকায় অভিনয় করে উঠতে আবার দাসী আসমানির প্রক্সি দিতেও হয়। গাড়িতে চুয়াডাঙ্গা যাওয়ার পথে দলের এক কর্মী হঠাৎ অসুস্থ হয়ে একেবারে মৃত্যু মুখে। কারো কাছে একটু জল না থাকে মেয়ে কোলে অভিনেত্রী বনবিহারিণী নিজের বুকের দুধ ঝিনুক করে নিয়ে মুমূর্ষু মানুষটির মুখে তুলে দিয়েছিলেন। বিনোদিনীর গিরিশ অর্ঘ্য দেখলেও চমকিত হতে হয়। সে শুধু আবেগ থরথর পায়ে লুটিয়ে পড়া নয়, আদর্শ নাট্য শিক্ষক কেমন কেমন তার পরিচালনার রীতি লিখে গিয়েছেন বিনোদিনী। গিরিশ চরিত্রগুলির ভাব বুঝিয়ে দেন প্রথমে। বিদেশি নাটক হলে পার্ট মুখস্থ হওয়ার পরে সবার সামনে শেক্সপিয়ার, মিল্টন, পোপ, বায়রনের লেখা পড়ে শুনিয়ে বোঝান, শেখান চরিত্রের হাবভাব। তখন কলকাতায় বিলেত থেকে অভিনেতারা আসতেন, সেই থিয়েটার দেখাতে নিয়ে যান। সঙ্গে চলে সেই থিয়েটার শেখানো। কোন অ্যাক্ট্রেস বিলাতে বনের মধ্যে পাখির আওয়াজের সহিত নিজের স্বর সাধিত, ব্যান্ডম্যান কেমন হ্যামলেট সাজিত, ওফিলিয়া কেমন ফুলের পোশাক পরিত, বঙ্কিমবাবুর দুর্গেশ নন্দিনী কোন পুস্তকের ছায়ালো অবলম্বনে লিখিত, রজনী কোন ইংরাজি পুস্তকের ভাব সংগ্রহে রচিত। বাস্তবধর্মী ও কল্পনাশ্রয়ী 2 শিক্ষাই আজলা ভরে নেওয়ার ফলে বোধ হয় বিনোদিনীর অভূতপূর্ব মঞ্চ সাফল্য। মেঘনাদ বধে 6টি চরিত্র করছেন। দুর্গেশ নন্দিনীতে তিনি একই সঙ্গে বীরাঙ্গনা আয়েশা আর কোমলমতি তিলোত্তমা। স্টারে প্রহ্লাদ চরিত্র করে উঠেই একই রাত্রে বিবাহ বিভ্রাটে বিলাসিনী কারফর্মার মতো তরল চরিত্রে মঞ্চ মাতিয়েছেন। আলাদা আলাদা দিনের শেষের এই 2টি নাটক দেখেছিলেন শ্রীরামকৃষ্ণ। লিখেছেন, কখনো অভিনয় কার্যে অমনোযোগী হই নাই, অমনোযোগী হইবার ক্ষমতাও ছিল না। অভিনয় আমার জীবনের সার সম্পদ ছিল। অভ্যাস পার্ট অনুযায়ী চিত্রকে মনোমধ্যে অঙ্কিত করিয়া বৃহৎ দর্পণের সম্মুখে সেই সকল প্রকৃতির আকৃতি মনোমধ্যে স্থাপিত করিয়া তন্ময় ভাবে সেই মনোঙ্কিত ছবিগুলিকে আপনার মধ্যে মিলাইয়া মিশাইয়া দেখা।
এমনকি সেইভাবে চলাফেরা, শয়ন উপবেশন যেন আমার স্বভাবে জড়াইয়া গিয়েছিল। চৈতন্য লীলা প্রথম অভিনয়ের দিন ভোরে গঙ্গা স্নান করে 108 দুর্গা নাম লিখে মনে মনে প্রার্থনা করেছিলেন যেন গৌরাঙ্গের কৃপা পান। অভিনয়ের সময় নিজেই চৈতন্যময়, হরি মন্মজায় লুকালে কোথায় গানটি গাওয়ার সময় একদিন এমন হইত যে অভিনয়ের গুরুভার বহিতে না পারিয়া মূর্ছিতা হইয়া পড়িত। এ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মৃণালিনী নাটক হচ্ছে স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দর্শক আসনে। মনোরমার ভূমিকায় বিনোদিনীর অভিনয় দেখে তিনি বলেছিলেন, আমি মনোরমার চরিত্র পুস্তকেই লিখিয়াছিলাম, কখন যে প্রত্যক্ষ দেখিব তাহা মনে ছিল না। আজ মনে হইল যে আমার মনোরমাকে সামনে দেখিতেছি। স্যার এডউইন আর্নল্ডের দ্য লাইট অফ এশিয়া থেকে গিরিশ করেছিলেন বুদ্ধদেব চরিত। সেই নাটক দেখে সিদ্ধার্থ তথা বুদ্ধের অভিনয়ের পাশাপাশি গোপারূপী বিনোদিনীর অভিনয়ের প্রভূত প্রশংসা করেছিলেন স্বয়ং স্যার আর্নল্ড। গুরুকে শ্রদ্ধা করেন, তা বলে আত্মমর্যাদার প্রশ্নে আপোষ কোনোদিনও করেননি বিনোদিনী। বিনোদিনী তার শিক্ষককে নিজের বইয়ের ভূমিকা লিখতে অনুরোধ করেছিলেন, গিরিশ লিখেও দিয়েছিলেন, কিন্তু আমার কথার প্রথম সংস্করণের সেই ভূমিকায় ছাপেননি বিনোদিনী। অভিনয়ের বাইরে যে নারী পতিতাবৃত্ত সহায়ে জীবন কাটায়, তার জীবনী বা আত্মকথা লেখার কারণও পশ্চাৎপট ভূমিকায় ব্যাখ্যা করেছিলেন যে গিরিশ। বিনোদিনীর অভিনয়ের ভাবের উচ্চ প্রশংসা ছিল সেখানে। এই সামান্য বনিতার ক্ষুদ্র জীবনে মহান শিক্ষাপ্রদ উপাদান আছে, লিখেছিলেন গিরিশ। লিখেছিলেন, এই জীবনে পাঠী ধর্মাভিমানের দম্ভ খর্ব হইবে, চরিত্রাভিমানী দীনভার গ্রহণ করিবে এবং পাপী তাপী আশ্বাসিত হইবে। সমালোচনাও ছিল। মনের কথা বলতে গিয়ে বিনোদিনী সমাজের সহানুভূতি প্রার্থনা করেছেন, আবার সেই সমাজের প্রতি তীব্র কটাক্ষ করেছেন। তার শিক্ষকের মনোপুত হচ্ছে না। তার আশঙ্কা লেখনের কঠোরতায় পাঠক শুরুর সহানুভূতি প্রার্থনা বিস্তৃত হবে। আবার যে বিখ্যাত নাটকগুলির অভিনয় বিনোদিনীকে বিনোদিনী করেছেন, সেগুলি নিয়ে বলতে গিয়ে মেয়েটা আমি করেছে বেশি। মাস্টারমশাইয়ের এই মত বর্ণনায় আবেগ বেশি। গিরিশের মতো তো শিক্ষাবুঝিকে রূপে বলা হয়নি, তাই নিজেই নাটক ধরে ধরে দেখিয়েছেন। বিনোদিনীর প্রতিভা ও দক্ষতা কোথায়? শিক্ষকের এই সমালোচনা হয়তো বিনোদিনীর পছন্দ হয়নি, তাই প্রথম সংস্করণ বাদ দিয়েছিলেন। 8ই ফেব্রুয়ারি 1912 গিরিশ ঘোষ মারা যান। এরপরে গিরিশের ভূমিকা সহ আমার কথা নব সংস্করণ ছাপিয়েছিলেন বিনোদিনী। এটাই গুরুদক্ষিণা ছিল। গিরিশ ঘোষকে বেঁচে থাকাকালীন উনি দেখতেই দেননি যে গিরিশ ঘোষের ভূমিকা বিনোদিনী তার আত্মজীবনীতে স্থান দিয়েছিলেন। গিরিশ ঘোষ মারা যাওয়ার পর গিরিশ ঘোষের লেখা ভূমিকা তার আত্মজীবনীতে স্থান দিয়েছিলেন বিনোদিনী। এটাই গুরুদক্ষিণা, এটাই কোথাও ভালোবাসা। বিনোদিনীর জীবন আইকনিক আর আইরনিক দুই হয়েছে পাল্লা দিয়ে। একদিকে দুর্দান্ত অভিনয় গুণে একের পর এক হিট নাটকে কলকাতার মানুষকে সাধারণ রঙ্গালয়ে টেনে আনা তারকা বিনোদিনী, অন্যদিকে পেশাগত ব্যক্তিগত জীবনের ভাগ্য নিয়ন্ত্রণ নানান পুরুষের হাতে জর্জরিত বিনোদিনী। ঝামেলার জেরে মালিক প্রতাপচাঁদ জোহরের ন্যাশনাল থিয়েটার ছেড়ে গিরিশ ঘোষ বিনোদিনী সহ অনেকে নতুন এক থিয়েটার গড়ার স্বপ্ন দেখেছিলেন। অভিনেতারা বিনোদিনীকে বারবার বলেছিলেন, নতুন থিয়েটার তৈরিতে তুমি যেভাবে পারো সাহায্য করো, যেভাবে পারো মানেটা বুঝতে হবে। বিনোদিনী তখন থাকেন এক সম্ভ্রান্ত যুবকের আশ্রয়ে। সেই যুবক দেশের বাড়ি গিয়ে বিয়ে করলো। এদিকে নতুন থিয়েটার করে দেবেন বলে কথা দিয়েছে যে সেই ধনবান মারবাড়ি তরুণ গুরমুখ রায় মোসাদ্দের শর্ত ছিল তার বিনোদিনীকে চাই। নতুন থিয়েটারের স্বপ্ন দেখা পুরুষ অভিনেতারা আসলে চাইছিলেন বিনোদিনী আগের যুবককে ছেড়ে গুরুমুখের রক্ষিতা হয়ে থাকুন। 2 পয়সাওয়ালা বাবুর যুদ্ধ। একজন লেঠেল দিয়ে বাড়ি ঘেরাও করে, অন্যজন জবাব দেয় বড় বড় গুন্ডায়। আত্মকথায় বিনোদিনী লিখেছিলেন প্রশংসার কথাও। প্রথম যুবক একদিন শটান ঘরে এসে 10-20 হাজার টাকা দিতে চাইলেন। প্রত্যাখ্যান করায় কোমরে গোজা তলোয়ার বার করে মাথা লক্ষ্য করে আঘাত করলেন। দুবারই লক্ষ্যভ্রষ্ট। আবেগ অনুতাপের নাটক শেষে সে চলে গেল। বিনোদিনীকেও কয়েক মাস বাইরে পাঠিয়ে দিলেন নাট্যকর্মীরা। ফিরে আসতে আরো এক কাণ্ড। গুরুমুখ রায় বিনোদিনীকে 50,000 টাকা অফার করে বসলেন। থিয়েটার ছাড়ো, আমি এই টাকা দিচ্ছি, তুমি শুধু আমার হও। 19 শতকে 50,000 টাকা
গিরিশ ঘোষ, অমৃত মিত্ররা প্রমাদ করলেন, কিন্তু বিনোদিনী টাকা চান না, শুধু থিয়েটার চান। তার শর্ত গুরমুখ নতুন থিয়েটার তৈরিতে টাকা ঢালবে। তিনি একমাত্র সেই শর্তেই তার হবে। রিহার্সালের পরে থিয়েটার বাড়ি তৈরির কাজ দেখতে আসতেন বিনোদিনী। নিজে ঝুড়ি করে মাটিও বয়েছেন। তাকে কথা দেওয়া হয়েছিল তার নামের অনুসরণে থিয়েটারের নাম হবে বি থিয়েটার। রেজিস্ট্রেশনের পর জানানো হলো নতুন থিয়েটারের নাম হয়েছে স্টার থিয়েটার। এই প্রবঞ্চনার বেদনা বড় বেজেছিল বিনোদিনীর বুকে। তার ব্যক্তিগত ত্যাগ শিকারের মূল্যে স্টারের পথ চলা শুরু। এই স্টার কিন্তু আজকের ঠিকানার স্টার থিয়েটার নয়, যেটা কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী নাম বদলে করেছেন বিনোদিনী থিয়েটার। 1883 21শে জুলাই যে স্টার থিয়েটার জন্ম নিয়েছিল, সেই স্টার থিয়েটার এটা নয়। শুধু অভিনয়কে ভালোবেসে তিনি স্টারের হয়ে অন্তত 20টি নাটকে অভিনয় করেছেন। শেষ অভিনয় 1887 1 জানুয়ারি। মাত্র 24 বছর বয়সে আজকের ভাষায় ক্যারিয়ারের মধ্যগগনে থিয়েটার ছেড়ে দিয়েছিলেন বিনোদিনী অভিমানিনী দাসী। যে বছর রবীন্দ্র প্রয়াণ, সেই 1941 সালে বিনোদিনীর মৃত্যু। থিয়েটার ছাড়ার পরে দীর্ঘ 54 বছর বেঁচে ছিলেন তিনি। 60 পেরিয়েও রূপ ও রঙ্গ পত্রিকায় 11 পর্বে লিখেছিলেন আমার অভিনেত্রী জীবন। এককালে কথা উঠেছিল তার সঙ্গে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক হয়েছিল। কাদম্বরী দেবীর মৃত্যুর সময় তার বিছানার পাশে জ্যোতিরিন্দ্রনাথকে লেখা সেকালের শ্রেষ্ঠ অভিনেত্রীর লেখা কয়েকটি চিঠি পাওয়া গিয়েছিল, এমন তথ্য পাওয়া যায়। আত্মকথায় বিনোদিনী লিখে গিয়েছেন নামহীন আরেক পুরুষের কথা, যে হৃদয় দেবতার ভালোবাসায় বধূর মর্যাদায় বহু বছর কেটেছে তার। 1912 সালে সেই মানুষটি মারা যাওয়া পর্যন্ত একটি মেয়ে হয়েছিল, শকুন্তলা। 13 বছর বয়সে মারা যায় সেও। আমার কথায় আছে সন্তান হারা মায়ের আরতি। মেয়ের স্মৃতিতে কবিতার বই উৎসর্গ করেছিলেন মা। 78 বছরের জীবন তো কম নয়। 24 বছর বয়সে নিজের সবচেয়ে প্রিয় থিয়েটারকে ছেড়ে দেওয়ার পরে বাকি 78টা শীত, বসন্ত, গ্রীষ্ম তিনি কাটিয়েছিলেন জগদ্দল পাহাড়। শুধু তার কারণেই এই দীর্ঘ জীবন দুর্বহ মনে হওয়াটাও অস্বাভাবিক নয়। 19 শতকের অন্যান্য নটির মতন বিনোদিনীও নিতান্ত গল্পের উপাদান হয়েই থেকে যেতেন, যদি না আত্মকথা লিখে যেতেন। নাটক ছেড়েছেন, নাটক, সিনেমা, যাত্রা, মেগা সিরিয়াল, থিয়েটার আজও তাকে ছাড়েনি। অহেন্দ্র চৌধুরীর স্মৃতিকথায় আছে 60-61 বছরের বিনোদিনী স্টারের নাটক দেখতে আসতেন পাগলিনীর মতন। মেয়েরা ছুটে আসত, ঘিরে ধরত তাকে, দিদিমা দিদিমা বলে। উইংসের ধারে মোড়ায় বসে চাদরে গা ঢেকে, মুখ ঢেকে নাটক দেখতেন মুন অফ দ্য স্টার কোম্পানি বিনোদিনী দাসী।